Vijay Mallya. It's not just you, it is women. Nothing else comes close. Kingfisher is a class apart. Vijay Mallya case. Vijay Mallya, ইন্ডিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল বিজনেসম্যান, অলমোস্ট প্রতি বছরই কোনো না কোনো খবরের জন্য শীর্ষনামে চলেই আসেন। ইনি ব্যবসায়ী ক্ষেত্রে উন্নতির শিখরেও পৌঁছেছেন, আবার সে সমস্ত কিছু ভেঙে যেতেও দেখেছেন। কিং অফ গুড টাইমস এই নামে পরিচিত বিজয় মালিয়া একটা সময় ভারতে এবং ভারতের বাইরে দপদপায় ব্যবসাটাকে চালিয়ে গিয়েছিলেন। আপাতত উনি কেন আবার শীর্ষ নামে এসেছেন সেই বিষয়ে আমরা দেখব এই ভিডিওতে। প্রথমেই জানব এখন শীর্ষ নামে কেন। 2রা মার্চ 2016 যখন বিজয় মালিয়া ভারত ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, এখন তার 9 বছর পরে 2025-এ রাজ সামানির পডকাস্ট ভিডিওতে আমরা ওনাকে দেখতে পারি এবং 4 ঘন্টারও বেশি একটা পডকাস্ট ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটা দেখলে অবশ্যই আজকে আমি যা বলতে চলেছি সেটার অনেক কিছুই ওখান থেকেই জানা যাবে। উনি নিজের ডিফেন্সে কী বলেছেন, কিন্তু ভিডিওর মূল বক্তব্য যেটা ছিল, ভিডিওর থাম্বনেলেও এটাই লেখা, আই অ্যাম নট আ চোর। বিজয় মালিয়া নিজেকে ডিফেন্স করে ওখানে সমস্ত কথা বলেছেন এবং তিনি চোর নন। ওনাকে সেই অপবাদটা ইন্ডিয়ার থেকে দেওয়া হয়েছে বিভিন্ন ন্যারেটিভ সেট করে, এবং তার যাই লোন ছিল সেই তার থেকেও অনেক বেশি তিনি সেটা দিয়েছেন অলরেডি। এই সমস্ত তথ্যগুলো বলা হয়েছে এই পডকাস্টের ভিডিওটা। Last 9 years, I have been the subject of a vicious, relentless trial by media in India, who, as you have rightly pointed out, have created so many narratives, negative narratives about me, that I have become a lightning rod of public anger. কম বেশি সবাই আমরা কিছুটা করে হলেও জানি যে বিজয় মালিয়াকে আমরা কি হিসাবে চিনি। তো এখানে আমরা সেই সমস্ত তথ্যগুলো এক জায়গায় একটু দেখে নেব যে কিসের জন্য বিজয় মালিয়া বিখ্যাত হয়ে আছে আমাদের মনে। প্রথম সেটা হচ্ছে কিংফিশার এয়ারলাইন, যেটা উনি 2005-এ লঞ্চ করেন, কিন্তু 2012-তে ফাইন্যান্সিয়াল লসের জন্য ওটা একদম মুখ থুবড়ে পড়ে। আর এই বছরটা এতটাই খারাপ ছিল, 2000-এর মতো ইন্ডিয়ান এমপ্লয়ি কমপক্ষে 8 মাসের বেতন পাননি। আর বিজয় মালিয়া চেষ্টা করলেও, ব্যাংক থেকে দেওয়ারও চেষ্টা করলেও সেখানে 1 মাসের বেতন দেওয়ার কথাই বলা ছিল তখনকার রিপোর্টে। এখানে আমরা একটা প্রোটেস্টার ফটোতেও দেখতে পাচ্ছি যে ওখানকার যে কর্মচারীরা ছিল তারা বলছে পে আস মালিয়া। 2000 পরিবার 8 মাস ধরে নিজেদের যেটা স্যালারি সেটা পাননি। ইনফ্যাক্ট ওই টাইমটাতে অনেক সুইসাইডাল কেসও রিপোর্ট করা হয় এই স্যালারি না পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে ফোর্স ইন্ডিয়া ফর্মুলা 1 টিম। এইটারও কো-ফাউন্ডার ছিল বিজয় মালিয়া। এটা বেসিক্যালি এটা একটা রেসিং টিম উইথ অ্যান ইন্ডিয়ান লাইসেন্স। কিন্তু এইটাও যখন বিজয় মালিয়াকে অ্যাকিউজ করা হয় ফ্রড হিসাবে, তারপরে কিন্তু লোন হিসাবে প্রপার্টি সিজ করে নেওয়া হয়। 2011-র পরে এইটাকেও উনি আর হোল্ড করে রাখতে পারেননি। তো এক্ষেত্রেও উনি 2008-এ শুরু করে 2011-তে কিন্তু এটাতেও ফেল করে যান। আরসিবি আইপিএল টিমের ফর্মার ওনার ছিলেন বিজয় মালিয়া, কিন্তু একটা সময় পরে মালিয়া আরসিবির ডিরেক্টর পদটাকেও কুইট করে। 2008 থেকে উনি এটার ফর্মার হিসাবে ছিলেন, চেয়ারম্যান হিসাবে ছিলেন, কিন্তু টেনিওর হিসাবে 2008 থেকে 2017। এখানে যেই দুটো ছবি আছে, একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জার্সির মধ্যেও কিংফিশার এই ওয়ার্ডটা লেখা। তো ব্র্যান্ড প্রমোশন এই জিনিসটাও কিন্তু উনি আইপিএলের থ্রুতে করেছিলেন। 4th নাম্বার হচ্ছে 1978-এ বিজয় মালিয়া কিংফিশার প্রিমিয়াম বিয়ার এটাকে লঞ্চ করে।
আর এখন যদি বর্তমানে দেখা যায় এই ব্র্যান্ডের এখনও 8.08% শেয়ার ওনার হোল্ডে আছে। তবু যদিও এই মুহূর্তে তো সব কিছুই সম্পত্তি ওনার সিজ করাই, তো 98.11% of the stake is pledged and he has no operational control over the company। ওই শেয়ারটা আছে এখন 2025-এর যদি খবর আমরা দেখি, কিন্তু সেরকম অপারেশনাল কন্ট্রোল তার কাছে নেই। ওনার মেইনলি 4টা বিজনেস সম্পর্কে আমরা জেনে থাকলেও উনি কিন্তু অ্যাকচুয়ালি 34 কোম্পানিজের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। তো এখানে ওই 34-এর মধ্যে অনেকগুলোরই নাম দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারো। লিগাল কেসেস এগেনস্ট মালিয়া, লিস্ট কিন্তু অনেকটাই বড়। ফার্স্ট কেস যদি আমরা বলতে পারি, লোন ডিফল্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, যেটা লেখায় দেখা যায় কমপক্ষে 9,000 কোটির উপর আনপেইড লোন ওনার নেওয়া ছিল ফ্রম 17 ব্যাঙ্কস অফ ইন্ডিয়া। এছাড়াও সিবিআই আর ইডি কি ক্লেম করে? এরা ক্লেম করে যে ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু লোনগুলোকে নেওয়া হয়েছিল। সেকেন্ড হচ্ছে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার। এটা ইন্ডিয়ান কোড 2019-এ ওনাকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2018-এর মাধ্যমে এই আখ্যাটা দিয়ে দেয় বিজয় মালিয়াকে। ইন্ডিয়ান কোর্ট কিন্তু একমাত্র কোর্ট যে এরকম হাই প্রোফাইল একজন বিজনেসম্যানকে এইরকম আখ্যা দিয়েছে। ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার এই শব্দগুলোর মানে হলো এমন কোনো ব্যক্তি যার উপর অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিন্তু সে ভারত থেকে পালিয়ে গেছে। থার্ড নাম্বার, সুপ্রিম কোর্ট কন্টেম্পট অফ কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে ওনাকে কন্টেম্পট অফ কোর্ট বলা হয়, তার কারণ যখন ওনার বিরুদ্ধে মামলা চলছিল সেই সময়ও কিন্তু ওনার যে লোনের টাকা, অবৈধভাবে যেই নেওয়া টাকাগুলো, সেটাকে উনি এদিক ওদিক ট্রান্সফার করেন। ইনফ্যাক্ট নিজের পরিবারের মধ্যেও টাকাগুলোকে ট্রান্সফার করা হয়। পরিবারে কমপক্ষে 40 মিলিয়ন ট্রান্সফার করার নথিপত্র রয়েছে। নাম্বার 4, এক্সট্রাডিশন ব্যাটল। বিজয় মালিয়াকে ভারতে ফিরিয়ে আনার জন্য বারে বারেই যুক্তরাষ্ট্রের কোর্টে কিন্তু আপিল করা হতে থাকে এবং 2020-তে যুক্তরাষ্ট্র ইউকে কোর্ট সেটাকে অ্যাপ্রুভও করে যে ভারতে নিয়ে এসে তার যে কেস চলছে সেই কেসের আমরা শুনানিগুলো করতে পারি। কিন্তু সেই 2020 থেকে এখন অবধিও বিজয় মালিয়া সমস্ত লিগ্যাল অপশন নিয়েছেন যেটাতে এই এক্সট্রাডিশনটাকে ডিলে করা যেতে পারে। লাস্ট ওয়ান, ব্যাংক্রাপসি প্রসিডিং ইন দ্য ইউকে। শুধুমাত্র ভারতীয় কোর্টে নয়, ভারতের বাইরেও অনেক কোর্টেই তার ব্যাংক্রাপসি মানে এই টাকা পয়সা জড়িত যে ফ্রড কেসগুলো রয়েছে, এরকম বাইরের কোর্টেও কিন্তু তার চলছে। শুধু কোর্ট নয়, এখানে ইউকে কোর্টের কথা বলা হয়েছে, সুইস অথরিটি, ফ্রান্স অথরিটি, এগুলোতেও দেখা যায় যে ওনার কিন্তু এই আর্থিক লেনদেনের যেটা ফ্রড যেই কেসেস রয়েছে সেটা নিয়ে কাজ চলছিল। পডকাস্টটা যদি আমরা ভালোভাবে দেখি, ওখানে মালিয়া নিজের ডিফেন্সে অনেক কিছুই বলেছে। মেইন কয়েকটা পয়েন্ট, আই অ্যাম নট আ চোর, উনি চোর নন, উনি যা ছিল তার বেশি উনি পে করেছেন। যেমন নেক্সটে লেখা আছে, রিপেড দ্য লোনস মাল্টিপল টাইমস ওভার। I was proud of the care that I have gave to my employees। ওনার ওপরে এই আরোপটাও ছিল যে যেই সময় ভারতে যেই কোম্পানিগুলিতে যেই এমপ্লয়ি ছিল তারা যখন মাইনে ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু ভারতের বাইরে যেই কোম্পানিগুলো আছে সেটার কিন্তু এমপ্লয়িরা ঠিকঠাক মাইনা পাচ্ছিল, স্যালারি পাচ্ছিল। তো এটা কিভাবে সম্ভব? তো সেইখানে তিনি বলেছেন যে আমি যদি আমার একটা কোম্পানির এমপ্লয়ীদের কেয়ার করি তাহলে আরেকটা কোম্পানির লোকেদের কেন কেয়ার করব না? তাদেরকেও সমান ট্রিটমেন্টই দেওয়া হয়েছে। এটা ইন্ডিয়াতে যেই কোম্পানি ছিল উনি তো একমাত্র নন, গোটা কোম্পানিটার যে পতন হয়েছে সেটার জন্য একমাত্র উনি দায়ী নন। আর উনি লোনগুলোকে মাল্টিপল টাইম রিপে করেছেন, তো স্যালারি এখন অবধি আর ডিউ থাকার কোনো কথা নয়।
নেক্সট কি, আনফেয়ার টার্গেটিং অ্যান্ড পলিটিক্যাল প্রেশার। ওনার ওপর আনফেয়ারভাবে টার্গেট করা হয়েছে আর পলিটিক্যাল প্রেশারও আনা হয়েছে। আচ্ছা, আমরা শুরু থেকেই ওনাকে বিজনেসম্যান হিসেবে জেনে আসছি এই ভিডিওতে, কিন্তু উনি একজন ফর্মার পলিটিশিয়ানও বটে। এছাড়া কি উনি আরেকটা কথা বলেছেন, উইল রিটার্ন ইফ অ্যাসিওর্ড ফেয়ার ট্রায়াল। মানে আবার একইভাবে মিডিয়ার সম্মুখে এসে একইভাবে ওই বিভিন্ন ন্যারেটিভের উত্তর দেওয়ার থেকে যদি ওনার ওপর ফেয়ার ট্রায়াল করা হয় তাহলেই কিন্তু যাই কেস চলছে সেটার জন্য তিনি ভারতে আসবেন, যদি ভালোভাবে সেটাকে ট্রিট করা হয় তাহলেই। Have I done any drug smuggling? Have I been involved in any violent crime? What is the allegation against Vijay Mallya? Nobody can have an allegation against Vijay Mallya of dishonesty because I have always been honest and truthful. I have never borrowed and I have never cheated and I never will. But you got this tag of willful defaulter. Willful defaulter is a person who can pay and who doesn't pay. That's a crime. I was proud of the care that I gave to my employees. Why would it be different for Kingfisher employees? The company in India had no money. There was UB's money of 260 crores in the bank, with the bank under the control of the government of Karnataka. We applied officially and formally to the High Court, please release the money to pay the salaries. Court said no. Of India, Ministry of Finance has published a report, their annual report, in which they have acknowledged 14,100 crores recovered from me. Of course, this was following the Finance Minister's statement in Parliament. ভিডিওর আমরা একদম লাস্ট ডিসকাশনে পৌঁছে গেছি। এখন এটা একটা কনক্লুশন যে উনি তো বলছেন আই এম নট আ চোর, আমি চোরও নই, কিন্তু আমাদের মতামতে উনি কি চোর নাকি চোর নন, আমি আমার মতামত জানাচ্ছি, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিতে পারেন। একটা জিনিসকে চুরি করে খুব সহজভাবে যদি বলি, আমি কারোর থেকে একটা পেন চুরি করলাম, কালকে তাকে দিয়ে দিলাম, তাই বলে কি আমি চোর হলাম না? চুরিটা তো আমি করেছিলাম। তো যেই পডকাস্টটা উনি দিয়েছেন যেখানে অনেক বোল্ড করে এটা বলা হচ্ছে আই অ্যাম নট আ চোর, এই স্টেটমেন্টটাকে আমি তো সম্পূর্ণভাবে মেনে নিতে পারছি না। কারণ যখন এয়ারলাইন্সের সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, যখন 8 মাস ধরে কর্মচারীরা 2000-এর মতো কর্মচারীরা বেতন পেল না, সেই সময়টায় ওদের যেরকমই যা সাফারিংস ছিল সেটার থেকে তো ওদের আর মুক্তি দেওয়া সম্ভব নয়। তাহলে বিজয় মালিয়া এনাকে পুরোপুরি নির্দোষ তো আমি মানতে পারবো না, কিন্তু অবশ্যই এরকম একজন ব্যক্তি, সমস্ত অ্যাকিউজিশন যদি আমি সাইডে সরিয়ে রাখি, এরকম একজন ব্যক্তি যিনি 28 বছর বয়স থেকে নিজের বাবা সাডেনলি মারা যাওয়ার পর থেকে এই বিজনেসগুলোর স্টেক হোল্ডার নিয়ে ধীরে ধীরে এটাকে এতটা উন্নতির শিখরে নিয়ে গেছেন। হ্যাঁ, ধরে রাখতে পারেননি, কিন্তু নিয়ে তো গেছিলেন। তো তার থেকে শিক্ষণীয় বিষয় নিশ্চয়ই কিছু না কিছু তো আছে। তো অবশেষে আমি এটাই বলতে চাই যে যদি আমরা মানুষটার বায়োগ্রাফিটাও একটু দেখি, উনি পরপর কিভাবে বিজনেসগুলোকে সাজিয়েছিলেন, তো সেখান থেকে নিশ্চয়ই আমরা কিছু না কিছু শিক্ষণীয় বিষয়ও পাবো। কিন্তু হ্যাঁ, ওনাকে হয়তো আমরা পুরোপুরি নির্দোষ কখনোই মেনে নিতে পারবো না। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবে। এছাড়া আমরা মেইনলি WBCSকে ফোকাস করার চেষ্টা করছি, তো সেই সম্পর্কিত ভিডিওগুলো এই চ্যানেল থেকে পাওয়া যাবে। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।